সুপ্রিয় শ্রোতা, শুভ সন্ধ্যা। অল্প স্বল্প গল্প নিয়ে আবার হাজির হয়েছি। সাথে বরাবরের মতো উপস্থিত আছে অবসরপ্রাপ্ত সিনিয়র জেলা দায়রা জজ উম্মে কুলসুম। আদাব ম্যাডাম, কেমন আছো? হ্যাঁ, খুব ভালো। এবং আশা করি ম্যাডাম আমরা আজকেও অত্যন্ত সমসাময়িক একটি বিষয় নিয়ে আলোচনা করব। কুলসুম, আমরা খালি বিষয় নিয়ে আলোচনা করব বলি, কিন্তু আমাদের বিষয়ে কেউ কখনো কিছু জিজ্ঞাসা করে না। তোমার ঠিক তাই না? আমাদের কিন্তু বিচারকদের তো বলার কোনো প্ল্যাটফর্ম থাকে না। আমরা আসলে আদালতে বসে লার্নেড লয়ারদের যুক্তিতর্ক শুনি, আমরা বিভিন্ন টক শোর গল্প শুনি। এইভাবে কিন্তু আমরা শুনে শুনে কেবলমাত্র বিচারকদেরকে নিয়েও মানুষের প্রত্যাশা, প্রাপ্তি, বিভিন্ন রকমের অনুযোগ অভিযোগ শুনি। আমাদের কিন্তু কথা বলার জায়গা কম। সুপ্রিয় শ্রোতা, কুলসুমের গলায় আমরা একেবারে ভীষণ একটা অভিমান খুঁজে পেলাম। তো কুলসুমেরও তো একটা ব্যক্তিগত জীবন আছে, আমারও আছে। তা কুলসুমের একটা ব্যক্তিগত জীবনের খুব সুখবর দেই। ও সম্প্রতি দাদি হয়েছে। ওর একমাত্র পুত্র সন্তান হয়েছে, তাই তো কুলসুম? জি আলহামদুলিল্লাহ, আমি সবার কাছে দোয়া চাই এবং আমাদের সকলেরই দোয়া এবং আশীর্বাদ তোমার প্রতি রইল, তোমার নাতির প্রতি রইল। তো আমরা এখন আমাদের বিষয়বস্তুতে চলে আসি। এই যে তুমি বলছিলে যে বিচারকরা আসলে কথা বলতে পারে না, বিচারকরা শুধু শুনে যায়, জাজমেন্ট লেখে। এই বিচারকদের জীবন, এই বিচারকরা কি করে, এদের নিরাপত্তা কোথায়? তো এটা নিয়ে আমরা আজকের বিষয়বস্তু ঠিক করেছি, বিচারকের নিরাপত্তা। জি, এই বিচারকের নিরাপত্তা কেন আমরা আজকে আলোচনা করব। বিচারকরা আমরা জানি একটা মানে ঠিক সবার মতো, সবার যেভাবে মেলামেশা করে, যেভাবে চলাফেরা করে সেভাবে চলাফেরা করে না। একটা বিচ্ছিন্ন জীবনযাপন করে, বিচ্ছিন্ন দ্বীপের মধ্যে বসবাস করে। যদিও আজকাল অনেক নিয়ম আমাদের ভেঙেছে, কিন্তু তারপরেও কিন্তু তাদের একটা অন্যরকম জীবনযাপন করতে হয়। এই বিচারকদের নিরাপত্তা তুমি কি মনে করো যে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা থাকা দরকার বিচারকদের? অবশ্যই ম্যাডাম, আমি মনে করি সবসময় সেটা প্রয়োজন ছিল, কিন্তু এই মুহূর্তে বেশি প্রয়োজন। কারণ সমাজের অন্য সব ব্যবস্থার মতোই আমরা কিন্তু দেখতে পাই যে মানুষ অনেক, তাদের মধ্যে যে সহনশীলতা, এটা কিন্তু অনেক হ্রাস পেয়েছে। বা যে বিচার ব্যবস্থা, প্রশাসন বা আইন শৃঙ্খলা ব্যবস্থা, এগুলোর উপরে যে মানুষের যে শ্রদ্ধা বা ভরসা ছিল, এগুলোও কিন্তু অনেক কমে গেছে। পরিবর্তিত পরিস্থিতির কারণে মানুষের যেমন প্রত্যাশাটা অনেক বেড়েছে, একই রকমভাবে ঝুঁকিও অনেক বেড়েছে। বিচারকরা যেহেতু অত্যন্ত সেন্সিটিভ একটা কাজ করে, মানুষ হয়ে মানুষের বিচার করা, সেটা আসলে অনেক দুরূহ একটা কাজ। সবাইকে একই সাথে সুখী করা যায় না, খুশি করা যায় না। কোনো একটা পক্ষ তো কোনো না কোনো ভাবেই বিচার ব্যবস্থার বা ওই বিচারকের রায়ে অসন্তুষ্ট হতেই পারে। কাজেই আমি মনে করি যে বিচারকদের নিরাপত্তাটা অতি জরুরি। বিচারকদের এই যে নিরাপত্তা, এটাকে আমরা যদি দুটো ভাগ করি, একাল এবং সেকাল। সেকালে আমি বলবো আমি একটু ভাগ্যবান বোধহয় এই কারণে যে আমি সেকালটাও দেখছি, একালটাও দেখছি। কেননা আমার জন্ম হয়েছে একটি বিচারক পরিবারে, আমার বাবা বিচারক ছিলেন। তো আমি বাবাকে ছোটবেলা থেকে দেখে এসেছি। যে তুমি বললে না বিচারকের নিরাপত্তা, তাতে আমার মনে পড়ে গেল ছোটবেলা থেকে আমার চোখের সামনে ভাসে আমার বাবা বাড়ির সামনে দিয়ে হেঁটে হেঁটে কোর্টে যাচ্ছেন এবং তার পিছনে একজন পিয়ন, যদি রোদ থাকে তাহলে একটা ছাতা ধরে যাচ্ছে। এবং আমি দেখেছি বাবা যখন যায় তখন রাস্তার আশেপাশে লোকজন একটু সরে যায়, মানে একটা সমীহ একটা করতো। সেই সময়টা কিন্তু আমরা পার হয়ে এসেছি, তাই না? জি জি, এই কারণেই আমি বলছিলাম, তুমি যে কথাটা বলছিলে তার সাথে আমি যোগ করতে চাই যে সেকালে বিচারকদের অবস্থানটা যা ছিল আজকের দিনে সেটা কিন্তু তুমি বিচার করতে পারো না। আমার মনে পড়ে আমরা যখন ইসেতে যেতাম, বাবার যে বদলি চাকরি ছিল, বদলি হওয়ার পর বাবা অফিসের একজন স্টাফকে দিয়ে আমাকে পাঠিয়ে দিত স্কুলে। তো স্কুলে ওই জাস্ট একটু তোমার হেডমিস্ট্রেসের রুমে বলতো, সবাই ফিস করে বলতো জজ সাহেবের মেয়ে এসছে। হ্যাঁ, তো আমি বসতাম এখানে, আমাকে একটু পরীক্ষা নিয়ে ভর্তি করে নিত। কখনো আমি বুঝিনি যে সত্যিকারের পরীক্ষা হচ্ছে, এরকম একটা ধারণাই আসেনি। এবং তখন মানে তখনকার অবস্থায় না, একজন বিচারকের মেয়ে, ছোট একটা বাচ্চা মেয়েও যেটুকুন সমীহ বা যেটুকুন একটা অন্যরকম পেয়েছে, মানসিকতা বা একটা আবহ পেয়েছে,
এখন বিচারকরাই সেটা পাচ্ছে না, তাই না? জি, তোমার কি অবশ্যই। মনে হয়? আমি আপনার পরের জেনারেশনে এসেছি, আমার অভিজ্ঞতাটা আমি বলি। আমি যেমন মৌলভীবাজারে আমার ছেলে স্কুল লাইফ প্রথম শুরু, তো ও একটা স্কুলে পড়তো, একটা কিন্ডারগার্টেন স্কুলে। তো সেই স্কুলে ও যে ক্লাস 2-তে কোন ক্লাস, ওর ক্লাসরুম কোনটা ছিল আমি জানতাম না, কারণ ওকে আমি কেজি 2-তে ভর্তি করেছিলাম ওই স্কুলটাতে। তারপর স্ট্যান্ডার্ড 1, স্ট্যান্ডার্ড 2, এই 3 বছর সে পড়াশোনা করেছে। তো আমার ছেলে আমাকে বলল যে মা, ক্লাস 3-তে যখন উঠেছে তখন আমি ট্রান্সফার হয়ে গেলাম, আমি ওর টিসি আনার জন্য গিয়েছিলাম ওদের স্কুলে, যে আমি ক্লাস 2-তে এই ক্লাসটাতে এই ক্লাসে আমাদের ক্লাস হতো। আমি কখনো যাইনি, যেহেতু আমি ছোট্ট একটা মফস্বল শহরে চাকরি করতাম, জেলা সদরে। আমি সদর কোর্টের জাজ ছিলাম, আমাকে সবাই চিনতো, সেই জন্য কিন্তু আমি কোনোদিন স্কুলে যেতে পারিনি। আমার পিওনি ওকে নিয়ে যেত, ওর বাবা অন্য জায়গায় চাকরি করতো। আমরা কিন্তু এই অনারেবল ডিস্টেন্সটা মেনটেন করে চলেছি, যে পাছে আবার কেউ এরকমটা ভাবে যে উনি বিচারক, ওনার সন্তানের জন্য আসছে, অন্যভাবে প্রভাবিত হওয়া বা তার নাম্বার বেশি দেওয়ার জন্য বা টিচারদের মনে কোনো প্রভাব বিস্তার করার জন্য, এগুলো থেকে আমরা একটু দূরে থেকেছি। তোমার এই যে অবস্থানটা, তার কিছু আগে আমি চলে যাই। আমি ঢাকায় সাবজজ ছিলাম তোমার, সেটা 1990 সনে, সম্ভবত 90 বা 91 একদম প্রথমে আমি ঢাকায় সাবজজ হয়ে আসলাম, জামালপুর থেকে বদলি হয়ে। তো ঢাকায় সাবজজ হয়ে আসার পরে যেটা দেখা গেল, আমি তো ভাবলাম যে আমি তো বেশ মানে বলে কই এসেছিলাম, কারণ তখন আমার মেয়েটা স্কুলে ভর্তি হচ্ছে, বড় মেয়েটা হোলি ক্রসে ভর্তি হলো, তো আমার তো তখন আসতেই হবে অনেক। যাই হোক, আসার পরে যেটা হলো, আমি তো বুঝতে পারিনি যে ঢাকায় আমার শ্যামলীতে বাসা, সেখান থেকে সদরঘাট যেতে স্কুটারে তোমার 75 টাকা লাগে। তো একবার যেতে যদি 75 টাকা লাগে, আসতে 75 টাকা লাগে, 150 টাকা তোমার প্রত্যেকদিন তোমার স্কুটার ভাড়া দিতে হয়। এটা মাঝে মধ্যে আমাকে দিতে হতো, কেন না তখন একটা মাইক্রোবাস বা দুটো মাইক্রোবাস মনে হয়েছিল, সারা ঢাকা শহর ঘুরে ঘুরে সব অফিসারদেরকে নিত। এটা 90 সনের 91 সনের কথা বলছি, তাহলে বুঝে দেখো তখন কতটা লজিস্টিক সাপোর্ট কম ছিল জজ সাহেবদের জন্য। এখনো কম আছে, কিন্তু তখন তো আরোই একেবারে নতুন চিন্তা ভাবনা যে মাইক্রোবাস দিয়ে তাদেরকে তুলতে হবে। তো তখন প্রায়ই আমি মাইক্রোবাসটা ফেল করতাম, কেন হয়তো আমাকে আগে যেতে হবে, সাবজজ কোর্টে অনেক কাজ থাকতো, অথবা আসার সময় আমি দেরিতে আসছি সন্ধ্যার সময়, এরকম। আমি তখন প্রায়ই আমাকে করতে হতো তোমার ওই সদরঘাট থেকে আমাকে একটা রিক্সা নিয়ে গুলিস্তানে আসতে হতো। 4 টাকা রিক্সা ভাড়া ছিল, আমার এখন মনে পড়ছে। এই 4 টাকা রিক্সা ভাড়া দিয়ে আমি যখন গুলিস্তানে একটা বাসে চড়েছি, আমি একদিন বসেছি, তো সেটা তোমার মানে ছেলে মেয়ের একসাথে সিট ছিল, ওখানে তোমার মানে ওই যে লেডিস সিট থাকে না, সেটা খালি ছিল না। তো আমি জেনারেল সিটে বসেছি, আমার পাশে একজন ভদ্রলোক এসে বসেছে। আমি না পাশ ফিরে তাকিয়ে একটু একটু করে দেখছি তার হাতে কতগুলো ফাইল, ওখানে সাবজজ দ্বিতীয় কোর্ট লেখা। মানে আমার কোর্টেরই কোনো মানে লয়ার না, বোঝা যাচ্ছে মানে ক্লার্ক হবে সম্ভবত কোনো লয়ারের, সে তার ফাইলগুলো নিয়ে গেছে, সাবজজ দ্বিতীয় কোর্ট লেখা। তো এই যে তুমি দেখো, নিরাপত্তার প্রশ্নটা যদি আসে, তো আমরা কিন্তু ওই যে আমার বাবার যে ছাতা মাথায় নিরিবিলি পিয়নকে নিয়ে হেঁটে যাচ্ছে, সেই দৃশ্যও দেখেছি। আবার আমি সাবজজ থাকাকালীন অবস্থায় ঢাকায় জসকোর্টে থাকাকালীন বাসে করে চড়েছি, আমার পাশেই দ্বিতীয় সাবজজ লেখা ফাইল নিয়ে আমার পাশে একজন লোক যাচ্ছে, সেটাও দেখেছি। এবং তোমার যে কথাটা বললে সেটাও দেখেছি। এবং সবশেষ যেটা চূড়ান্ত নিরাপত্তার অভাব, যেটা আমরা দেখেছি সবাই, এবং আমরা সবাই এটার মানে কি বলে, এটা ভিকটিম। 2006 যে আমরা একই সাথে জঙ্গি হামলা হলো এবং আমরা জগন্নাথ পান্ডে এবং আমাদের সোহেল আহমেদকে হারিয়েছি, একেবারে শেষই হয়ে গেল তারা। তাই ম্যাডাম, অ্যাকচুয়ালি আমাদের 2জন বিচারককে আমরা হারিয়েছি, এটা কিন্তু প্রতীকী। কিন্তু যেভাবে আক্রমণটা হয়েছিল, সবাই আমি যে কেউ কিন্তু সেই নামটা হয়ে যেতে পারতাম, সেটাই। কারণ আমরাও চট্টগ্রাম আদালতে তখন আমি কর্মরত ছিলাম, তখন আপনি জানেন যে আত্মঘাতী বোমা হামলা হয়েছিল এবং একজন হামলাকারী তার দ্বিখণ্ডিত দেহ টিভিতে সবাই দেখেছে। তো আমাদের কেন নিরাপত্তা প্রয়োজন, সেই বিষয়টা আসলে জরুরি, যে আমাদেরকেই কিন্তু প্রথম টার্গেট করে। যখনই কোনো প্রতিক্রিয়াশীল কোনো সংগঠন জেগে ওঠে, তখন ওরা বিচার ব্যবস্থাকেই আক্রমণ করে। এখানে ব্যক্তি কৃষ্ণা দেবনাথ বা উম্মে কুলসুম ইজ নট ম্যান পারফেক্ট, এখানে আসলে প্রতিষ্ঠানটাকেই আক্রমণ করা হয়। ব্যক্তির প্রশ্ন যদি বলি, সেটা আমার একটা অভিজ্ঞতা আছে খুব অদ্ভুত। সেটা হলো, আমি তখন সিরাজগঞ্জে অতিরিক্ত জেলা ও দায়রা জজ,
জজ। আমি মাস দুয়েক হবে একজন আসামিকে আমি সাজা দিয়েছিলাম। তার নামটা খুব অদ্ভুত ছিল, বলা ঠিক হবে কিনা জানি না ওপেন ফোরামে, জেনারেল। আসামির নাম জেনারেল। জেনারেল এই জন্য আমার নামটা মনে আছে। বেশ কয়েকটা মাদকের মামলা ছিল তার বিরুদ্ধে, তো একটা মামলায় সম্ভবত 7 বছরের সাজা দিয়েছিলাম। 2 মাস পরে আমি সিরাজগঞ্জ থেকে আসছি, এসি কম্পার্টমেন্টে 2টো সিট থাকতো সিরাজগঞ্জের জন্য বরাদ্দ। আমার পাশেই আমি দেখলাম একজন ভদ্রলোক বসা। আমি বই খুলে পড়তে শুরু করেছি, কিন্তু ভদ্রলোকের উসখুস ব্যবহার দেখে আমি একটু তাকালাম, দেখে আমি বুঝতে পেরেছি যে সে তো সেই জেনারেল। তারপর আমি সাথে সাথে উঠে আমি পাবনার একজন যাত্রীকে অনুরোধ করাতে উনি আমার সিটটা রিপ্লেস করলো। তো এখনো আমাদের উপর, আমাদের যে বিচার ব্যবস্থার উপর ওদের শ্রদ্ধাবোধ আসামিদের আছে, ওরা ব্যক্তিগতভাবে হয়তো কিছু নেয় না, সেই জন্য হয়তো আমাকে অসম্মান করে নাই বা কিছু, কিন্তু নিরাপদ দূরত্ব বজায় রেখে, যেটাকে আমরা অনারেবল ডিস্টেন্স বজায় রেখে বিচারকদের চলা, এটা কিন্তু আমাদের প্রফেশনের জন্যই জরুরি। অবশ্যই। তোমার এই জেনারেলের গল্পে আমার আবার মনে পড়ে গেল আমার অভিজ্ঞতার কথা। আমি তখন জামালপুরে ছিলাম, সম্ভবত তখন আমি সাব জাজ ছিলাম কি অথবা স্পেশাল জাজ, কিছু একটা হবে। তো আমি জামালপুর রেল স্টেশন থেকে ট্রেন ধরে ঢাকায় আসবো, তো খুব ভিড় ছিল। হঠাৎ করে দেখি 2টো ছেলে বলে এই সর বলে আমাকে উঠে দিল। আমি বললাম যে অফিস স্টাফ হবে বোধহয়। তো তারা দুজন উঠলো, উঠে তারপরে ট্রেনটা দিয়ে ছেড়েছে, তখন ওই দুজন এসে আমাকে একদম খুব সালাম টালাম দিয়ে বললো আমরা তো আপনার কোর্ট থেকে বেল পেয়েছি। আমি বললাম যে সর্বনাশ। তো এগুলো কিন্তু আমাদের কিন্তু এগুলোর সাথে এটা পজিটিভ দিক একটা, এক অর্থে আমি বলবো। কিন্তু নেগেটিভ দিক যেগুলো, যে আমাদের চলাফেরায় মানে প্রাইভেট ব্যবস্থা না থাকলে, এই যে মানে কি বলে এটাকে, সার্বজনীন গাড়িতে ওঠা, মানে কি বলে এটাকে, পাবলিক ট্রান্সপোর্টে ওঠা বা পাবলিক, এগুলো মানে এই যে দেখো আমাদের অ্যাসিস্ট্যান্ট জাজ বা এখন সিভিল জাজ বলছে, বা তোমার যুগ্ম জেলা জাজ পর্যায়ে কোনো গাড়ি ঘোড়া নেই। অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজকে কি দিয়েছে এখন সবাই? অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ পর্যায়ে গাড়ি পেয়েছে, কিন্তু আমাদের সময় ছিল না। যাই হোক, ভালো। কিন্তু এই যে জজ, তো জজই, তোমার ডিস্ট্রিক্ট জাজই হোক বা সহকারী মানে তোমার সিভিল জাজ হোক, প্রত্যেকেরই কিন্তু বিচারটা কিন্তু এক সমপর্যায়েরই, তাই না? তো কাজে এই যে তাদের যে নিরাপত্তা, এটা বোধহয় মানে এই নিরাপত্তাটা অবশ্যই দেখতে হবে। আর সেটা কিন্তু ম্যাডাম যে কেবল ট্রান্সপোর্টের ক্ষেত্রে যে তা না, আমাদের যে আবাসনের বিষয়টা, যেমন জেলা পর্যায়ে জানেন যে আমাদের কোনো আবাসন ব্যবস্থা নেই। অনেক ক্ষেত্রে দেখা যায় জেলা জজের যে বাংলো সেটাও অরক্ষিত এবং অনেক ক্ষেত্রে যে ব্যবহার উপযোগী না। আর অন্যান্য বিচারকরা, বিশেষ করে যারা অতিরিক্ত জেলা জজ বা সমপর্যায়ের বিচারকগণ, যারা অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলা রায় দিয়ে থাকেন, তারাও কিন্তু অরক্ষিত অবস্থায় থাকেন। এবং তোমার জেলা সদরেও তো তোমার যতজন হয়তো মানে 1-2 ফ্ল্যাট আছে, বা হয়তো কিছু আবাসন ব্যবস্থা আছে, বাকি সব প্রাইভেট বাড়িগুলোতে থাকতে হয়। হয়তো দেখা গেল বাড়িওয়ালারই একটা মামলা আছে, বা বাড়িওয়ালার শালার একটা মামলা আছে। সবচেয়ে দুঃখজনক যে ঘটনাটা আমরা বলতেই পারি ঘটেছে, যে রাজশাহীতে মহানগর দায়রা জজের বাসভবনে যে আক্রমণটা হয়েছে, তাই না? তো এটা তো চিন্তা করা যায় না, যে জায়গায় ফৌজদারি বিচার ব্যবস্থার সর্বোচ্চ কর্ণধার মহানগর দায়রা জজ, তাই না? আর সেই জায়গায় যদি তার বাড়িতেই একজন মানে বিনা বাধায় প্রবেশ করে একটা, এবং কোন বাড়ি সেটা কোনো সরকারি বাড়ি, বাড়িতেই প্রশ্ন যে কত অরক্ষিত অবস্থায় উনি একটা ভাড়াটিয়া বাড়ি ছিলেন, এবং সেইখানে কিন্তু এবং দেখো এটা কিন্তু শুধু রাজশাহী মহানগর দায়রা জজ আমরা উচ্চারণ করছি যেহেতু ঘটনাটা ঘটেছে সেখানে, কিন্তু এটা তো সারা বাংলাদেশে জজ সাহেবরা এইভাবে আছে। আরেকটা বিষয় ম্যাডাম গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে কেবল যে বাসভবন বা আমাদের ট্রান্সপোর্ট গুলাই অরক্ষিত তা না। আমরা যদি দেখি আমাদের কোর্টগুলা, কোর্টেও কি আমাদের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা আছে? বা অনেক সময় দেখা যায় নতুন পদ সৃজিত হলো জেলা জজ পর্যায়ের, সেই কর্মকর্তা কিন্তু একটা বদলি আদেশ নিয়ে কেবলমাত্র ওই কোর্টে যায়, তার চেয়ার নেই, টেবিল নেই, বসার জায়গা নেই, তখন তাকে একটা নতুন করে সবকিছু ব্যবস্থা করতে হয়। সেই যে একটা ব্যবস্থা, এই একটা অনিয়ম বা এই অনিরাপত্তা, এগুলো কিন্তু একটা ভাবনা। তোমার নিশ্চয়ই মনে আছে
আছে সিলেটে যখন আমি গেলাম নির্বাচন কমিশনার না ইলেকশন ট্রাইব্যুনাল জাজ হয়ে গেলাম, এটা ডিস্ট্রিক্ট জাজের পর, তখন মাত্র প্রমোশন নিয়ে আমি গেছি। আমি যাওয়ার পরে 3 রকমের 3টা, তুমি তখন ওখানে সাবজেক্ট ছিল না? না, আমি তখন অ্যাসিস্ট্যান্ট জাজ ছিলাম। হ্যাঁ, তখন তোমাকে আমি সেকেন্ড পেলাম। তো সেখানে গিয়ে আমি দেখি একটা ঘর আমাকে দিয়েছে, তুমি তো গেছো সেই চেম্বারে, মনে পড়ে কিনা তোমার জানি না, 3 রকমের 3টা চেয়ার। অ্যাকচুয়ালি প্রশাসনিক কর্মকর্তার এটা রুম ছিল, আপনাকে সেটাই চিন্তা বসতে দেওয়া হয়েছে। সেটাই। এদিকে তো আমি ডিস্ট্রিক্ট জাজ হয়েছি, মানে সবাই ফুলের মালা ফুলের তোড়া নিয়ে ঢাকায় এসছে, সব মিষ্টি টিষ্টি খেয়ে, এটা আমি ভাবলাম ডিস্ট্রিক্ট জাজ সাংঘাতিক একটা ব্যাপার কিছু, কিন্তু গেছি তো ইলেকশনটা, এবং তখন ইলেকশন ট্রাইব্যুনাল গুলো নতুন হচ্ছে। তো ওখানে গিয়ে তো আমি দেখি 3 রকমের 3টা চেয়ার, আমাদের একটা বোধহয় একটু ভাঙাও ছিল, তারপরে ছোট্ট একটা মানে ছোট্ট একটা টেবিল। এই হলো আমার মানে ডিস্ট্রিক্ট জাজের প্রথম অভিজ্ঞতা, এবং এখনো কিন্তু এরকম মানে তোমার লজিস্টিক সাপোর্ট ছাড়া কোর্টগুলো হচ্ছে। তো আমরা কিন্তু এটার সাথে কিন্তু নিরাপত্তার একটা ব্যবস্থা আছে, এবং সামাজিক একটা অবস্থান, যে মান মর্যাদা, আদালতের ভাবমূর্তি, এই প্রশ্নগুলো জড়িত আছে নিরাপত্তার সাথে। অবশ্যই। তো আমার মনে হয় যে বিচারকের নিরাপত্তা নিয়ে আমরা যে কথাগুলো বলতে চাচ্ছি, বিচারকের নিরাপত্তাটা কিন্তু তার, তুমি যেটা বলছিলে এবং আমিও তার সাথে একমত, তার যাতায়াত, তার বাসস্থান, তার অবস্থান, তার চলাফেরা, তার সামাজিক প্রেক্ষাপট, সবকিছু মিলেই কিন্তু এই নিরাপত্তাটা কিছুটা দৃশ্যত কিছুটা অদৃশ্য কিছু নিরাপত্তার ব্যাপার থাকে, যেটা কিনা আমরা ঠিক প্রকাশ করতে পারি না, কিন্তু আমাদের প্রয়োজন হয়। তবে রাষ্ট্র নিজ দায়িত্বে বিচার ব্যবস্থার স্বার্থে এটা নিশ্চিত করা প্রয়োজন অবশ্যই, এবং আমার মনে হয় নিশ্চয়ই সেদিকে রাষ্ট্র তাকাবে, এবং আমরা একটি নিরাপদ অবস্থার মধ্যে দিয়ে বিচারকদেরকে বিচার করার ব্যবস্থা করে দিতে পারবো। রাষ্ট্র সেই আশাবাদী আমরা ব্যক্ত করছি। সেই তো আজকে আমাদের আলোচনা এখানেই শেষ করি, আবার দেখা হবে আগামী বৃহস্পতিবার রাত 9টায় প্রমাণিত অপ্রমাণিত নিয়ে। ধন্যবাদ, শুভরাত্রি।